গল্পটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের বাঁধনটা আজীবনকালের। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাঁধন ছিন্ন করা অসম্ভব। আজকের গল্পটাও সেই বাঁধন নিয়ে। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে সুবর্ণ মজুমদারের গল্প বাঁধন। কিশলয় শিশু নিকেতনের স্কুল বাড়ি লাগোয়া উদ্যানটার সমস্তটা জুড়ে যখন স্কুলের ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ির মতন বাচ্চাগুলো এদিক ওদিক ছুটোছুটি করে বেড়াচ্ছে, তখন সবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্যানের এক কোণায় চেয়ারে বসে রয়েছে একটি বছর 5 ফুটফুটে বাচ্চা মেয়ে। বাচ্চাটার নাম আভা। খেলতে খেলতে সবাই তাকে লক্ষ্য করছিল, আর কিছু সংখ্যক বাচ্চা ওকে তাদের খেলায় যোগ দেওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। কিন্তু এই বাচ্চাগুলো হাল ছাড়ার পাত্র নয়। ওদের প্রিয় বান্ধবীকে ওরা নিজেদের সঙ্গে খেলাবেই, এই পরিকল্পনায় তারা বদ্ধপরিকর। বাচ্চাগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, এই আভা, কি হয়েছে রে তোর? চল না আমাদের সাথে খেলবি। এই জু, দেখ না, আমা তো কিছুতেই খেলতে চাইছে না। কই, আমরা তো কি ওর সাথে ঝগড়াও করিনি। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে থাকা ঝুম নামের মেয়েটার উদ্দেশ্যে করলো প্রশ্নটা। এই আভা, কেন খেলবি না রে? চল না খেলি। সবার মধ্যে এবার উদ্রেকের সঞ্চার ঘটতে শুরু করল, এবং সেই উদ্রেক থেকে আভা নামক মেয়েটিকে ঘিরে থাকা খুদে খুদে জনা 5 মেয়েদের মধ্যে তাকে নিয়েও গুঞ্জন শুরু হল। কিসের গুঞ্জন? গুঞ্জনটা আর কিছুরই না, যেন তেন প্রকারেণ আভাকে খুশি করা। এই চল সবাই শ্রাবণী ম্যামের কাছে যাই। ম্যামকে আনলেই আভা খুশি হয়ে যাবে। আভা খুশি হলেই আমাদের সাথে খেলবে। চল সবাই, চল। হ্যাঁ, চল। অবশেষে ফাইনাল ডিসিশনটা নেওয়া হলো। কি সেই ফাইনাল ডিসিশন? ফাইনাল ডিসিশনটা হলো শ্রাবণী মিসকে সঙ্গে করে নিয়ে আসা। তাহলেই হয়তো আভার মন খারাপ দূর করা যায়। আসলে এমনিতেই আভা মেয়েটা খুব চুপচাপ, শান্ত স্বভাবের। তবে শ্রাবণী মিস সঙ্গে থাকলে সেই শান্ত স্বভাবের বাচ্চাটা বদলে যায়। মুখ থেকে যেন কথার ফোয়ারা ছোটে, মিঠে রোদের মতো গোটা মুখে খেলা করে বেড়ায় হাসির রেখা। শ্রাবণী মিস এই ছোট্ট ফুলের পাপড়ির মতো বাচ্চাগুলোর মধ্যে যে কবে কিভাবে মিশে গেছেন তা কেউ টের পায়। হয়তো স্বয়ং শ্রাবণী ম্যামও টের পান। তবে বলাই বাহুল্য, আভার প্রতি ওনার টানটা একটু বেশি, এবং সেটা কারোরই চোখ এড়ায় না। খুদে খুদে বাচ্চাদের দলের প্রতিনিধি হয়ে যখন সকলের প্রিয় শ্রাবণী মিস পৌঁছলেন, তিনি দেখলেন আভা মুখ নিচু করে এক কোণায় বসে রয়েছে। কিছুক্ষণ আভার এই বিমর্ষ মূর্তির দিকে তাকিয়ে থাকার পর খুদে বাচ্চাদের দলের দিকে তাকিয়ে মুখভঙ্গিমায় তাদের আশ্বস্ত করলেন তিনি, এবং রিমঝিমকে একটু কাছে ডেকে ওর
কানে ফিসফিসিয়ে বললেন, রিমঝিম, আভা তোমাদের সঙ্গে খেলবে ঠিকই, তবে এখনই আভাকে খেলার জন্য রাজি করানোটা টাফ। তোমরা এক কাজ করো, কিছুক্ষণ ওকে আমার সঙ্গে ছেড়ে দাও। তোমরা খেলো, তারপরে আমি ওর মুখ ঠিক করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, কেমন? যাও। বাচ্চাদের ছোট্ট দলটা তাদের মিসের কথা মতো খুশি হয়ে আবার হই হুল্লোড় করতে করতে খেলতে চলে যায়। নিকেতনের অন্যান্য ম্যাডামরা যেখানে বাচ্চাদের সাথে শিক্ষিকার মতন আচরণ করেন, সেখানে শ্রাবণী মিস শিক্ষিকা হয়েও এই বাচ্চাগুলোর সাথে নিজেই যেন বাচ্চা হয়ে যান, ঠিক যেন উনি এই বাচ্চাগুলোর বন্ধু। এভাবেই তিনি নিকেতনের সকল বাচ্চাদের মন জয় করে নিয়েছেন। আভা, আমি কি শুনছি, তুমি নাকি কারোর সঙ্গে খেলছো না, কথা বলছো না, কি হয়েছে তোমার? এই বলে শ্রাবণী মিস আভার পাশে এসে বসলেন। আভা তবুও চুপ। শ্রাবণী মিস আবার বললেন, আচ্ছা আভা, তুমি এভাবে মুখ গোমরা করে বসে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমার সাথেও কি তুমি কথা বলবে না? আবারও চুপ। আভার তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। এবার ম্যাডামের মনের মধ্যেও একটা চিন্তার উদ্রেক ঘটে আভার এহেন আচরণ দেখে। এমত অবস্থায় কি করণীয়? না, সেসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। শ্রাবণী মিসের সেই উপায়টাও জানা রয়েছে। বেশ, তুমি যখন কথা বলবেই না ঠিক করেছো, ঠিক আছে, আমিও তোমার সাথে আর কথা বলবো না, তোমাকে আর ভালোবাসবো না। কথাটা বলে তিনি প্রায় উঠেই চলে যাচ্ছিলেন, হঠাৎ আভা তার নীরবতার জালকে ছিন্ন করে কাঁদো কাঁদো স্বরে বলতে শুরু করে। শ্রাবণী মিস বুঝতে পারেন ওনার চাল কাজ করেছে। না না মিস, তুমি যেও না, এই তো কথা বলছি আমি, যেও না আমায় ছেড়ে। মুখে হাসি নিয়ে শ্রাবণী মিস আবার আভার পাশে বসে পড়েন। ওর গালে একটা চুমু খেয়ে বলে ওঠেন, আচ্ছা, এবার লক্ষ্মী মেয়ের মতো বলো তো, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কারোর সাথে কথা বলছো না, কি হয়েছে তোমার? মন খারাপ? আভার চোখ দুটো এবার বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে। তা শ্রাবণী ম্যাডামের চোখ এড়ায় না। এ কি আভা, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমাকে। কিছুক্ষণ নীরবে থেকে আভা প্রায় বলতেই যাচ্ছিল তার এভাবে সারাদিন চুপ করে বসে থাকার কারণ, তার মন খারাপের কারণ। হঠাৎ বাঁধ সাধল টিফিন পিরিয়ডের সমাপ্তির ঘন্টা। ম্যাডামের সেটা কানে যেতে তিনি বললেন, ধুর, টিফিনের ঘন্টাটাও এখনই পড়তে হলো। দেখি আভা, চোখ মোছো, এভাবে কাঁদতে নেই, এখন তো টিফিন শেষ। তুমি কান্না থামিয়ে লক্ষ্মী মেয়ের মতো ক্লাসে যাও। আমি না হয় ক্লাসে গিয়ে তোমার থেকে সবটা শুনব, কেমন? আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কথা বলবে, এভাবে মন খারাপ করে একদম বসে থাকবে না। আমি কিন্তু ওদের থেকে শুনবো। ওরা যদি বলে তুমি এভাবেই গোমরামুখ হয়ে বসে থেকেছো, তাহলে কিন্তু আমি আর কথা বলবো না তোমার সঙ্গে। দেখি, লক্ষ্মী সব, যাও। আভার কপালে একটা চুমু খায় শ্রাবণী মিস। আভা কোনো কথা বলে, শুধু হ্যাঁ সূচক মাথাটা নাড়ায়। তারপর সে ক্লাসের দিকে অগ্রসর হয়। শ্রাবণী মিস কিছুক্ষণ একভাবে চেয়ে থাকার পর ওনার মুখটা হঠাৎ করেই উদাস হয়ে ওঠে, যেন স্মৃতির অতল গভীর থেকে কোনো একটা স্মৃতি ওনাকে দগ্ধ করছে। একটা দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। তারপরে ধীর পায়ে অফিস রুমের দিকে পা বাড়ান। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরেও আভার মন ভালো ছিল। শতদ্রুও সেটা লক্ষ্য করে, কিন্তু কারণ জিজ্ঞাসা করার সুযোগ কিংবা সময় কোনোটাই ছিল না তার। আভাকে বাড়ি পৌঁছে দিয়েই তাকে ঘড়ি ধরে রোজকার মতো অফিসে চলে যেতে হয়।
সেই সন্ধ্যার আগে কোনো দেখা সাক্ষাৎ নেই। সারাটা দিন একলাই কাটে মেয়েটা। যদিও বাড়িতে তাকে দেখাশোনার জন্য একটা পরিচারিকা রয়েছে, তবু এই বয়সে একটা বাচ্চার কাছে সবচেয়ে কাছের মানুষ হল তার মা। কিন্তু আভার কাছে সেই মানুষটা নেই। ফলত শতদ্রুহীন এই সময়টায় একাকিত্ব বড্ড আঁকড়ে ধরে মেয়েটাকে। একটা বৃহৎ অংশের অভাব বোধ ওকে যেন চেপে ধরতে চায় আষ্টে পৃষ্ঠে। সারাদিন অফিসে খাটাখাটনির পর রাতে বাড়ি ফিরেই শতদ্রুর প্রথম কাজ হলো তার ছোট্ট পরী অর্থাৎ আভার সঙ্গে 5 মিনিট খেলা, এবং তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার আভার সঙ্গে সময় কাটানো। কখনো গল্পের বই পড়ে শোনায় শতদ্রু, তো কখনো আবার আভা ভাঙা ভাঙা ভাবে তার সারা দিন কিভাবে কাটল, সে কার সঙ্গে খেললো এবং তার সবচেয়ে প্রিয় মিসের বিষয়ে যতটা সম্ভব গুছিয়ে বলার চেষ্টা করে সে। তবে আজকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় বৃষ্টিতে শতদ্রু একদম ভিজে গেছিল। তাই সে বাড়ি ফিরে সোজা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের ভিতরে ঢুকে পড়েছিল। খাবার টেবিলে এসে বসতেই তার চোখ যায় আভার দিকে। তার চোখ মুখ থমথম, মাথা নিচু। এই রে, বাড়ি ফিরে আভার সঙ্গে কথা না বলে আগে বাথরুমে চলে যাওয়ার জন্যই কি এই রকম? আভা, কি হলো মা তোমার? তোমার মন খারাপ কেন? স্কুলে ম্যাডামরা কিছু বলেছে? আভার তরফ থেকে কোনো উত্তর ভেসে আসে। বুঝেছি, আজকে বাড়ি ফিরে তোমার সাথে দেখা করিনি বলে তুমি রাগ করেছো। আচ্ছা আচ্ছা, এই দেখো ভুল হয়ে গেছে, এই যে আমি কান ধরছি, আর হবে না। এই বলে শতদ্রু নিজের দুটো কান ধরে আভাকে বোঝায় যে সে ভুল করেছে এবং তার শাস্তিও সে নিজ হস্তে নিয়েছে। বাবার এই ছেলে মানুষে দেখে আভা হেসে ওঠে বটে, তবে সে হাসির মধ্যে সেই ভাবটা ছিল না যেটা শতদ্রু দেখে দেখে অভ্যস্ত। না না, এই হাসিটার জন্য তো আমি কান ধরিনি। আমার আভা মায়ের আসল হাসিটা কোথায়? এই রকম করলে কিন্তু চলবে না। উফ, কি হয়েছে সেটা তো বলো। নতুন পুতুল চাই নাকি এই উইকেন্ডে জু যেতে চাও? এরকম চুপ করে থাকলে হবে? আমার আভা কি চায় সেটা তো আমায় বলতে হবে নাকি? আভা এইবার মুখ তুলে চায় তার বাবার দিকে, ছলো ছলো দৃষ্টি। না, ওইসব কিচ্ছু চাই না আমার। আমার সব ফ্রেন্ডস নিজেদের মা বাবার সঙ্গে থাকে, আমিও থাকতে চাই। তো তুমি কেন মাকে আমার কাছে এনে দাও না? কেন থাকি না আমরা একসঙ্গে? হাউ হাউ করে কাঁদতে থাকে আভা। শতদ্রু উঠে গিয়ে ওকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বেদনা লুকিয়ে মৃদু হেসে বলে ওঠে, একসঙ্গে তা সম্ভব নয়। তুমি তো জানো তোমার মা মানুষ ছিল না, সে তো একজন পরী ছিল। পরীরা কখনো বাড়িতে থাকে না, তাদের যে অনেক কাজ, তারা ওই আকাশে থাকে। সেই জন্য তোমাকে আমার কোলের মধ্যে শুইয়ে দিয়ে তোমার মা চলে গেছে। না না না, আমার সব ফ্রেন্ডসদের মা বাবা একই সঙ্গে থাকে। কই তাদের মা তো তাদেরকে ছেড়ে আকাশে চলে যায়নি, তাই আমিও মা বাবার সঙ্গে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ। কেঁদো না কেঁদো না, চুপ চুপ চুপ। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার ফ্রেন্ডদের মা বাবা একসঙ্গে থাকে কারণ তারা তো পরী নয়, সাধারণ মানুষ। তোমার ফ্রেন্ডদের বাবা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে করেছে, কিন্তু তোমার মা তো পরী ছিল।
তাহলে তুমিও বিয়ে করে নাও না বাবা মানুষকে। আমার মিস কিন্তু খুব ভালো মানুষ, তোমরা বিয়ে করে নাও না বাবা প্লিজ, তাহলে আমরা সবাই একসঙ্গে থাকবো। হঠাৎ কান্না থামিয়ে শতদ্রুকে অবাক করে দিয়ে নাক মুছতে মুছতে তার গলা জড়িয়ে কথাখানা বলে ওঠে আভা। শতদ্রু ভ্যাপা জায়গা খেয়ে যায়। আভা যে এইরকম মতলব এঁটেছে মনে মনে তা বিন্দু মাত্রও আন্দাজ করতে পারেনি শতদ্রু। শতদ্রু অনেকবার আভার মুখ থেকে ওর মিসের গুণগান শুনেছে ঠিকই, কিন্তু অনেক টিচাররাই তো থাকেন যারা বাচ্চাদের আপন করে নেয়, ওর মিসও হয়তো সেরকম। সেই জন্যই আভা তার বিষয়ে এত কথা বলে, এটাই ভাবতো শতদ্রু। কিন্তু আভা যে মনে মনে এই সমস্ত ভাবে তা ওর জানা ছিল না। মনে মনে একটু লজ্জাও পায় শতদ্রু। এই কথাটা আভা তাকে বলেছে, যদি বাই চান্স ওর মিসকে বলতো তাহলে কি হতো? ওর মিস কি ভাবতো? ছি 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 ছি। শতদ্রু ঠিক করে এখনই এই চ্যাপ্টারটা ক্লোজ করা উচিত। সেটা সম্ভব নয় আভা, আর তুমি এই বিষয়ে আর কোনো কথা বলবে না, কেমন? কেন নয়, কেন নয়, কেন নয়? আভা মা, বোঝো বিষয়টা। তোমার মিসের নিজের লাইফ রয়েছে, আর আমি কিংবা উনি কেউই কাউকে চিনি না, দেখিও নি। আর তাছাড়া তাছাড়া ছাড়ো, তুমি বুঝবে না। তুমি এখন ছোট, এই বিষয়ে আর কথা বলবে না, ব্যাস। কিন্তু আভা থামবার পাত্রী নয়, সে জেদ ধরে। শতদ্রু বেশ মুশকিলে পড়ে যায়। একটা বাচ্চা মেয়েকে আর কতটাই বা বোঝানো সম্ভব? একটা মা শূন্য বাচ্চা তার পছন্দের মানুষটাকে আরো কাছ থেকে পেতে চাইছে, এই চাওয়াটা তার কাছে স্বাভাবিক। কিন্তু শতদ্রুর পক্ষে এই বাচ্চা মেয়েটার ইচ্ছা পূরণ করাটা কি সম্ভব? শতদ্রু নিজের মনকে বোঝায় ওই ক্ষুদে মেয়েটার এই ইচ্ছাটা পূরণ করা তার পক্ষে সম্ভব। কিন্তু এখন কি করা যায়? এখনকার মতন এই ইচ্ছাটা তো আগে বন্ধ করতে হবে। তাই শতদ্রু অভিনয়ের আশ্রয় নিল। এবার সে বেশ রাগত স্বরে আভাকে বলল, আভা, তোমাকে বলছি না তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়? কেন বারবার বায়না করছো? অনেক রাত হয়েছে, খাবারটা খেয়ে ঘুমোতে চলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আভার মনের ইচ্ছা তার বাবার কাছ থেকে কোনো রকমের পূরণের আশ্বাস না পেয়ে তার মনের একাকিত্বটা আরো বেড়ে উঠতে থাকে। সারাটা দিন ক্লাসের এক কোণে চুপ করে বসে থাকে। ক্লাসের পড়াও ঠিকঠাক করে না সে। শিক্ষিকা মহল থেকে আভার এই আকস্মিক অবনতির কথা শতদ্রুর কাছে পৌঁছয়। তার কারণ অবশ্য শতদ্রুর অজানা ছিল না, কিন্তু শতদ্রুর তরফ থেকে স্কুলের প্রধান শিক্ষিকা এই অবনতির কারণ জানতে চাইলে শতদ্রুকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয় বটে। কিন্তু নিজের মধ্যেকার আসল সত্যিটা নিজের মধ্যেই চেপে রাখে সে। শতদ্রুর জীবনে কেউ নেই যে এই সমস্যার একটা সমাধানের কথা শুনবে। যদিও কাছের বলতে একজন ছিল, কিন্তু একটা বাধা যেন সেই কাছের মানুষটাকে ভুলতে বাধ্য করে। কি ব্যাপার আভা? আমি শুনলাম তুমি নাকি মিসদের ক্লাস ঠিকঠাক মন দিয়ে করছো না, ওনাদের পড়া নিয়ম মাফিক করছো না, এমনকি কারোর সাথে কথাও বলছো না। কেন এরকম করছো বলো তো? আভা কিছু বলে না। তার ছলছল চোখের দৃষ্টি তার মনের ইচ্ছাটা আপনা আপনি শতদ্রুকে দ্বিতীয়বারের জন্য প্রেরণ করে। শতদ্রু সেটা লক্ষ্য করে,
কিন্তু একটা অপারগতা নিয়ে বসে থাকে। বিকল্প পথের অনুসন্ধান চালিয়েও সে সমাধানের নিকটস্থ হতে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু কি করণীয় এখন? এভাবে তো আর চুপ করে বসে থাকা যায়। অনেকক্ষণ বসে থেকেও বিক্ষিপ্ত মনে আভাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে কোনো উপায় খুঁজে পায় না। এধারে মেয়েটার এমন মনের অবস্থা শতদ্রুর মনকে শান্তি দিচ্ছে না কোনোভাবেই। কিন্তু সে যেটা চায় সেটাও যে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। শতদ্রু জানে আভা বাচ্চা মেয়ে, কয়েকদিন বিষয়টা এড়িয়ে চললে হয়তো ভুলে যাবে। সে কোনো রকমে ওর মনের ভাবটাকে এড়িয়ে গিয়ে বলে, আভা এখন তুমি ঘরে যাও, আমার শরীরটা ভাল লাগছে না। আর শোনো, কাল থেকে যেন আবার ঠিকঠাক করে পড়াশোনা করবে, আর যেন মিসদের থেকে আর এরকম নালিশ না শুনতে হয়। শতদ্রু ভেবেছিল এভাবে এড়িয়ে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে, কিন্তু সে গুড়ে বালি। এরপরেও বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু আভার অবস্থার উন্নতি হয় না, বরং খারাপের দিকে যেতে থাকে সে। রোজ রাতেই সেই একই দৃশ্য, আভার মনের ইচ্ছা আর শতদ্রুর অপারগতা, আর সবশেষে এড়িয়ে যাওয়া। দেখুন মিস্টার ঘোষ, ভয় পাওয়ার কিছু নেই। আমি যে এই ওষুধগুলো লিখে দিলাম ওগুলো একটু ঠিকঠাক সময় মতো খাইয়ে দেবেন। 3-4 দিনের মধ্যেই আশা করছি জ্বরটা পুরোপুরি সেরে যাবে। কিন্তু মিস্টার ঘোষ, আমার একটা কথা বলুন তো, ওর এই রকম জ্বরটা বাঁধলো কিভাবে? বৃষ্টিতে ভিজেছিল? আজকে সকাল থেকে আভার শরীরটা ছিল খারাপ। স্কুল থেকে ফিরে কিন্তু সন্ধ্যা পেরোতে না পেরোতে সেই শরীর খারাপটা বদলে যায় বেদম জ্বরে। শতদ্রু ফোন পেয়ে দ্রুত অফিস থেকে বাড়িতে ছুটে আসে। ডক্টর অঞ্জলিকে কল করে সে। তিনিও আধ ঘন্টার মধ্যেই এসে উপস্থিত হন। না না, আমি ওকে বৃষ্টিতে ভিজতে দিই না, এই জ্বরে পড়ার ভয়ই দিই না, কিন্তু কোত্থেকে যে বেঁধে গেল কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার ঘোষ, ওর কি মন খারাপ? মানে জানেন তো, বাচ্চাদের না অনেক সময় মন খারাপ থাকলেও জ্বর আসে। একটু ভেবে দেখুন তো, হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল কয়েকদিনের মধ্যে যার জন্য ওর মন খারাপ। শতদ্রু কিছুক্ষণ চুপ করে থাকে। হ্যাঁ, মন তো খারাপ আভার, এবং শতদ্রুর জন্যই খারাপ। মন খারাপ? হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন মিস্টার ঘোষ, আমি জানি না কেন ওর মন খারাপ, তবে যদি কারণটা আপনার জানা থাকে অ্যান্ড যদি পসিবল হয় তাহলে মন খারাপটা সর্ট আউট করার চেষ্টা করুন, নইলে ওষুধ দিয়েও কাজ হবে না। যাই হোক, আজ আসছি মিস্টার ঘোষ, ওষুধগুলোকে ঠিকঠাক খাওয়াবেন। ডক্টর অঞ্জলি চলেই যাচ্ছিলেন, কিন্তু শতদ্রু হঠাৎ বলে ওঠে, বলছে কি যদি 5 মিনিট দাঁড়িয়ে যেতেন, মানে মানে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু কাকে বলবো বুঝতে পারছি না। প্লিজ যদি 5 মিনিট দাঁড়িয়ে যেতেন। মানে আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো আভা রিলেটেড, মানে ওর মন খারাপের বিষয়ে, তাই যদি একটু শুনতেন। ডক্টর অঞ্জলি একটু হাসে। সমস্যা না হলে চলুন একটু হাঁটতে হাঁটতে কথা বলা যাক, তাছাড়া আজকে হাওয়াও দিচ্ছে বেশ।
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রে দূর, থ্যাংক ইউর কি আছে, চলুন না। শতদ্রুদের বাড়ির সামনের রাস্তাটা ফাঁকাই থাকে। সন্ধ্যার পর থেকেই নিয়ন আলো খেলা করে বেড়ায় গোটা রাস্তাটা জুড়ে। আজকে আবার তার সঙ্গে যুক্ত হয়েছে মৃদুমন্দ বাতাস। শতদ্রু আর অঞ্জলি নিয়ন আলো গায়ে মেখে পাশাপাশি হাঁটছিলেন। শতদ্রু গোটা বিষয়টা খুলে বলে অঞ্জলিকে। তিনি পুরো বিষয়টা শুনে বললেন, বিষয়টা খুবই জটিল, তবে অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে সহজও বটে। মানে একটা বাচ্চা মেয়ে যে ছোট থেকে কখনোই তার মায়ের স্নেহ ভালোবাসা পায়নি, কিন্তু নিজের বন্ধুদের বাবা মাকে দেখে তারও মনে কোথাও একটা বাবা মায়ের সঙ্গে একসাথে থাকার ইচ্ছেটা জেগে উঠছে। আর ঠিক তখনই সে ওই মা সুলভ আচরণ এবং স্নেহটা পাচ্ছে তার মিসের কাছ থেকে, তাই সে তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিচ্ছে না। যেমন কেউ তার মাকে নিজের থেকে দূরে যেতে দেয় না, আভাও ঠিক সেরকমই। ও মিসকে নিজের কাছে রাখতে চাইছে সব সময়। কিন্তু বিষয়টা তো সেরকম নয়। বিয়ে তো পুতুল খেলা নয়, বলুন, আপনিই বলুন, এগুলো কি সম্ভব? এখন কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। অঞ্জলি একটু সময় নিয়ে বলেন, একটা কাজ করতে পারবেন মিস্টার ঘোষ? আপনি মিসের সঙ্গে একবার দেখা করুন, আভাকেও সঙ্গে নিয়ে যান। কিন্তু তা কিভাবে? একবার গিয়েই দেখুন না, অন্তত একবার আপনাদের সামনাসামনি দেখা করে গোটা বিষয়টা নিয়ে ডিসকাস করা উচিত। দেখবেন কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে, আর যে উপায়টা বেরোবে সেটা আপনার বাচ্চার জন্য ভালোই হবে। অন্তত আমার তো তাই মনে হয়। যাই হোক, আজ তবে চলি। ডক্টর অঞ্জলি আর দাঁড়ালেন, একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়লেন তাতে। ওঠার আগে আরো একবার শতদ্রুর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, বেশি ভাববেন না মিস্টার ঘোষ, দেখবেন সবকিছু একদম ঠিক হয়ে যাবে। ট্যাক্সিটা গতি তুলে মুহূর্তের মধ্যেই শতদ্রুর চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল। শতদ্রু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে চাইল। চিকমিক করে জ্বলতে থাকা তারাগুলোকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে কালো মেঘেদের দল। হয়তো আবারও নামবে এক পশলা বৃষ্টি। মনের মধ্যে হাজারটা প্রশ্ন এবং আভার জন্য ক্রমাগত বাড়তে থাকা চিন্তা নিয়ে বাড়ি ফিরে আভার মাথার কাছে গিয়ে বসে শতদ্রু। কপালে হাত ছুঁয়ে দেখার চেষ্টা করে জ্বরটা কিরকম রয়েছে। হঠাৎ আভা চোখ মেলে তাকায়। এই তো জ্বরটা কমেছে, কিন্তু এখনই তাকাতে হবে না, শিগগির চোখ বন্ধ করো, ঘুমিয়ে থাকো এখন, লক্ষ্মী আমার। মিস আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে বাবা, প্লিজ তুমি মিসকে আটকাও। আভার চোখ দুটো নোনা জলে ভরে ওঠে। শতদ্রু বুঝতে পারে স্কুল থেকে বাড়ি ফিরেই শরীর খারাপ হয়ে যাওয়ার কারণটা। এবার কাঁদছো কেন? তোমার মিস কোথাও যাবে না, কোথাও না। আমি আছি তো, নাকি? আমি আটকাবো তাকে, কেমন? চুপ করো এখন, একদম কাঁদবে না। সত্যি বাবা, সত্যি তুমি আটকাবে? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। এইবার খুশি তো? আভা হাসি মুখে মাথা দোলায়। আচ্ছা আভা, তোমার মিসকে যে আমি আটকাবো, কিন্তু তার নামটাই তো আমি জানি না। তুমি এত প্রশংসা করো মিসের, তা তোমার মিসের নামটা কি জানো তুমি? মিসের নাম বলবো, কিন্তু তাহলে তুমি প্রমিস করো
মিসকে শুধু আটকাবে না, আমার মা করে নিয়ে আসবে বাড়িতে। এই সেরেছে কাজ, আবার মা করে আনতে হবে? আচ্ছা বেশ, আগে নামটা তো বলো, তারপর আমি খোঁজ নিয়ে জানবো তোমার মিসের সম্পর্কে। তিনি কেমন, তিনি আদেও তোমার খেয়াল রাখবে কিনা, তোমার যত্ন নেবে কিনা, আর তিনি তোমার মা হতে আদেও রাজি কিনা। তারপর খুব পারবে, খুব পারবে। তুমি মিসের সাথে কথা বলোনি তাই জানো না, আমাকে মিস খুব ভালোবাসে। তুমি কথা বলে দেখো, তোমাকেও মিস খুব ভালোবাসবে। সেসব তো নাই পরের কথা, তুমি আগে ওনার নামটা বলো। শ্রাবণী, মিসের নাম শ্রাবণী। শ্রাবণী নামটা শুনতেই শতদ্রু রীতিমতন অবাক হয়ে যায়। শ্রাবণী নামটা যে তার খুব পরিচিত। মুহূর্তের মধ্যে কয়েক বছর আগের একটা ঘটনা চোখের সামনে ভেসে উঠতে শুরু করে শতদ্রু। কেন করলে ভিকি, কেন করলে আমার সাথে এরকম? আমি কি তোমায় কম কিছু দিয়েছিলাম? তুমি শরীর চেয়েছিলে, আমি তাও বাধা দিইনি। তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে বলো? ধীরে ধীরে সোফার উপরে বসে থাকা শতদ্রুর দিকে এগোতে থাকে মদের নেশায় চুর হয়ে থাকা নিহারিকা। শতদ্রু একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। দেখুন, আপনার বোধহয় কোথাও সমস্যা হচ্ছে। আমি ভিকি নই, আমি শতদ্রু। আমি আসলে... চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না। আসো, আমার কাছে আসো, তুমি শুধুই আমার। হঠাৎ শতদ্রুর কোলের ওপরে উঠে পড়ে নিহারিকা। শতদ্রু আটকাতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিহারিকা তার গলা দুই হাত দিয়ে জাপটে ধরেছে। দেখুন প্লিজ। আর কিছু বলে ওঠার আগেই শতদ্রুর ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে পুড়ে নেয় নিহারিকা। সাধারণত মেয়েদের সম্মান করেই চলে শতদ্রু, তবে না, এইবার বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে মেয়েটা। নিহারিকাকে সোফার উপরে উল্টে ফেলে নিজে ছিটকে সরে যেতে চায় শতদ্রু, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিহারিকা কামড়ে ধরে শতদ্রুর ঠোঁট। শতদ্রু নিহারিকার গাল দুটো শক্ত করে চেপে ধরে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সে। ঠিক সেই মুহূর্তে শতদ্রুর পিছনে এসে দাঁড়ায় একটি মেয়ে, শ্রাবণী। তার পা দুটো টলমল করে ওঠে। সে শতদ্রুকে আর তার সবচেয়ে কাছের বান্ধবী নিহারিকাকে নিজের চাকরি পাওয়ার দিনটা সেলিব্রেট করার জন্য ডেকেছিল, কিন্তু শতদ্রু তাকে এভাবে চিট করছে, তাও আবার তার বাড়িতে বসে তার বান্ধবীর সঙ্গে। বিষয়টা মেনে নিতে পারে না সে। মুহূর্তের মধ্যেই তার চোখ দুটো ভরে ওঠে নোনা জল। ঠিক সেই মুহূর্তে নিহারিকা ছেড়ে দেয় শতদ্রুকে। শতদ্রু পিছনে ঘুরে তাকাতেই চমকে ওঠে। তুমি কাঁদছো কেন? বিশ্বাস করো শ্রাবণী, তুমি যেমনটা ভাবছো বিষয়টা সেরকম নয়। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন আমি তোমার মুখ দেখতে চাই না, কোনোদিন না। তোমাকে আমি ভালোবাসি, ভাবতেও ঘেন্না হচ্ছে আমার। ছি ছি। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার বান্ধবীকে চিনি পর্যন্ত না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। আর তাছাড়া তোমার ঠোঁটের পাশ দিয়ে যে রক্তটা গড়িয়ে পড়ছে, ওইটার বিষয়ে কি বলবে তুমি? আরে শালা, ও মিথ্যে কথা বলছে। ও আমাকে চেনে, আমায় খেয়ে ছেড়ে দিয়েছে শালা। তুই সোফায় শুয়ে আছিস মানে? তুই আগে বেরো। নিহারিকার হাত ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে যেতে থাকে শ্রাবণী। প্লিজ শ্রাবণী,
প্লিজ একবার অন্তত আমার কথাটা শোনো, একবার। I said get lost. আমি কিচ্ছু শুনতে চাই না। আর জীবনে কখনো তোমার মুখ আমায় দেখাবে না। তোমায় আমার দিব্যি, আর যদি কখনো তোমার মুখ আমায় দেখিয়েছো তাহলে আমার মরা মুখ দেখবে তুমি। ও বাবা, বাবা কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ মা বলো। এ কি, তোমার চোখে জল কেন বাবা? তুমি কি কাঁদছো? কই না তো, ওই চোখে একটা দুষ্টু মশা পড়েছিল আর কি। সম্বিত ফিরতেই কথাটা বলে ওঠে শতদ্রু। তাহলে এবার বলো, মিসকে আমার মা বানাবে তো বাবা? নাম তো বললাম। শতদ্রুর দিকে একরাশ আশা নিয়ে কথাটা বলে ওঠে আভা। ভাবছি তোমার মিসের সঙ্গে দেখা করব কালকে, আর জ্বরটা যদি কম থাকে তাহলে তোমাকেও নিয়ে যাব। ঘড়িতে রাত 11:30। আভা তার বাবার হাতের ওপরে মাথা রেখে অঘরে ঘুমিয়ে পড়েছে। তার ঘুমন্ত মুখটাতেও একটা আনন্দের ছাপ লেগে রয়েছে, কিন্তু এই আনন্দটা কতক্ষণ থাকবে তা শতদ্রুর জানা নেই। ওর মিস আদেও দেখা করার জন্য রাজি হবেন কি না, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আভাকে এইটা বোঝানো যে তিনি ওর মা হতে পারবেন না। এটা তো আর পুতুল খেলা নয়, ওনার নিজের জীবন রয়েছে। একজন স্টুডেন্টের জন্য একজন অপরিচিত ব্যক্তিকে তিনি কেনই বা বিয়ে করবেন? আভার ডায়েরি থেকে ম্যাডামের নাম্বারটা জোগাড় করেছে শতদ্রু, কিন্তু ব্যাপার হলো এত রাতে কল করা উচিত হবে, কিন্তু হোয়াটসঅ্যাপে একটা টেক্সট তো করে রাখাই যায়। নমস্কার, আমি শতদ্রু ঘোষ, আমি আভার বাবা। আসলে আভার শরীরটা খুবই খারাপ, আমি এখন বোঝাতে পারবো না, তবে মন খারাপ থেকেই এমনটা হয়েছে। আমি বলছি না, ডাক্তার এটা বলেছেন। মন খারাপের জন্য আমি যতটা দায়ী আপনিও ততটাই, আমার মনে হয়। হয়তো আমি বোঝাতে পারছি না, প্লিজ ভুল বুঝবেন না আমায়। আগামীকাল একটু দেখা করবেন, কিছু জরুরি কথা রয়েছে। আভার শরীর সুস্থ থাকলে ওকেও নিয়ে যাও। মেসেজটা পাঠানোর মিনিট 10 মধ্যেই ওপাশ থেকে উত্তর আসে। হোয়াট? আভা অসুস্থ? কি হয়েছে ওর? প্লিজ বলুন আমায়। ক্যান আই কল ইউ না প্লিজ? শতদ্রু আভাকে বালিশের উপরে শুইয়ে বারান্দায় বেরিয়ে আসে। ইয়া শিওর। কয়েক সেকেন্ডের বিরতি, তারপরেই শতদ্রুর ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। ফোনটা রিসিভ করে কানে দেয় শতদ্রু। হ্যালো, আবার কি হয়েছে? ও এখন কি করছে? কোথায় আছে ও? ওপাশ থেকে শ্রাবণী মিসের উদ্বেগ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে। শতদ্রু স্তব্ধ হয়ে যায়, ওর হৃদস্পন্দন বেড়ে ওঠে, চোখ দুটো নোনা জলে ভরে যায়। আভার জন্য এতটা কাউকে টেনসড হতে দেখে নয়, কণ্ঠস্বরটা শুনে। এই কণ্ঠস্বর তার অচেনা নয়, হতেই পারে না। নামটা শুনে সন্দেহ হয়েছিল, কিন্তু কণ্ঠস্বর শুনে শতদ্রু কনফার্ম হয়ে যায়। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরে। বারান্দার খোলা জানলা দিয়ে জলের ঝাপটায় শতদ্রুর মুখ চোখ ভিজে যেতে থাকে। গলাটা কিরকম যেন ভারী হয়ে আসছে তার। হ্যালো, শুনতে পাচ্ছেন? প্লিজ আমায় আভার বিষয়ে বলুন প্লিজ মিস্টার ঘোষ। হ্যালো। শতদ্রু হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝে পায় না। শ্রাবণী, আমি শতদ্রু। কয়েক সেকেন্ড শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। তারপরে
ধরে আসা গলায় শ্রাবণী বলে ওঠে, শতদ্রু নামটা শুনেই সন্দেহ হয়েছিল। আভা এখন কেমন আছে? কোথায় আছে ও? চিন্তার কোনো বিষয় নেই, ও বাড়িতেই আছে। জ্বর এসেছিল, এখন কম আছে, ঘুমোচ্ছে। ভিডিও কল করবো প্লিজ? কিন্তু কিন্তু তুমি তো তোমার মুখ দেখতে চাও না। প্লিজ শতদ্রু, ওইসব পুরনো বিষয় আর টেনে এলো না। আমি পরে সবটাই জানতে পেরেছিলাম। আমি তারপর থেকে আসলে নিহারিকা এসেছিল সেদিন রাতে ফেরত, তারপরে সবটা খুলে বলে আমার। ও নেশার ঘরে ওইসব করেছিল, ও তোমায় অন্য কেউ ভেবেছিল। সবটা জেনে নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম তোমার কথাটা একবারের জন্য হলেও আমার শোনা উচিত ছিল, কিন্তু তোমার সঙ্গে আর যোগাযোগ করতে পারবো। তুমি যে কখনো আমার কথা অমান্য করো না, সেটা তুমি প্রমাণ করে দিয়েছিলে। আমি তোমায় চলে যেতে বলেছিলাম, তাই তুমি জাস্ট ভ্যানিশ হয়ে গিয়েছিলে। আর কখনো তোমায় খোঁজ পাইনি, জানো। কম খুঁজিনি আমি তোমায় শতদ্রু, কিন্তু কোথাও তোমায় খুঁজে পাইনি, কোথাও না। কান্নায় ভেঙে পড়ে শ্রাবণ। শতদ্রু কোনো কথা বলে না, গুটি গুটি পায়ে সে এগিয়ে যায় ঘরের দিকে। মুখে একটা নকল হাসি দেখা যায় তার। ভিডিও কল করছি, রিসিভ করো। আভাকে দেখবে বলছিলে। চিত্তরঞ্জন পার্কের পশ্চিম দিকের একটি কাঠের কারুকার্য করা কেদারায় বসে রয়েছে শতদ্রু আর শ্রাবণী। ওদের উল্টো দিকে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে। কয়েকজন ছোট ছোট বাচ্চা সেখানে খেলে বেড়াচ্ছে। আভা শ্রাবণীর কোলে বসে ওদের দেখছিল। শ্রাবণী সেটা লক্ষ্য করে। খেলতে চাও ওখানে? যাও, আমরা এখানেই আছি। আভা শতদ্রুর দিকে তাকায়। যাও, কিন্তু বেশি হুটোপাটা করবে না, জ্বর কিন্তু এখনো পুরোপুরি সারেনি। আভা দৌড়াবে। শতদ্রু আর শ্রাবণীর মুখে হাসি ফুটে ওঠে। ওরা দুজন বসে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। শুধু মাঝে মধ্যে আভার কার্যকলাপ দেখে ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যাচ্ছে তাদের। গতকাল কিছু বলবে বলেছিলে আমার বিষয়ে। শ্রাবণী প্রথম শুরু করে কথাটা। বিয়ে থা করনি কেন? শ্রাবণী কিছুক্ষণ বসে থাকার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখনো পর্যন্ত প্রয়োজন বোধ করিনি। আবার দুজনেই চুপ। আচ্ছা, কিছু মনে করো না, আভার মা কোথায়? আমি ডিভোর্স নাকি সে বেঁচে নেই? আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি জানতাম না। তোমার ওয়াইফ? আমার ওয়াইফ নয়। মানে? শতদ্রু চোখ গোল গোল করে তাকায় শ্রাবণীর দিকে। মানে আমার চরিত্রের ওপরে একদমই ভরসা নেই বলো? না, মানে আমি সেইটা মিন করতে চাইনি। আমি বিয়ে করিনি। তাহলে আভা? দাদার মেয়ে। আভার যখন 4 মাস বয়স, তখন দাদা আর বৌদি একটা কার অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। আভাও সেই গাড়িতেই ছিল, কিন্তু লাকিলি সে বেঁচে যায়। তারপর থেকেই আমি ওর বাবা, আমি ওর মা। না, ভুল বললাম। এতদিন ভাবতাম আমি ওর বাবা এবং মা দুটোই হয়ে উঠেছি, কিন্তু কদিন আগে বুঝলাম আমার ধারণাটা ভুল। আমি ওর বাবা তো হয়ে উঠেছি ঠিকই, কিন্তু মা হয়ে উঠতে পারিনি। শ্রাবণীর চোখ দুটো ছলছল করে ওঠে। কিভাবে বুঝলাম জানো?
আভা নিজেই বলেছে আমি, ও তোমার মধ্যেও নিজের মাকে খুঁজে পায়। মানে? তোমায় ছাড়া ও ভালো নেই শ্রাবণী। ও তোমাকে চায় না, শুধু মিস হিসাবে নয়, মা হিসাবে। আর আমি জানি তোমার বিয়ে না করার প্রয়োজন বোধ না হওয়ার কারণটা, কারণ তুমি আজও আমাকেই ভালোবাসো, আর আমাকে ছাড়া তুমিও ভালো নেই, ঠিক যেমন আভা ভালো নেই শ্রাবণী রূপী মাকে ছাড়া। আর আমি ভালো নেই তোমায় ছাড়া। এটাই সত্যি শ্রাবণী, এটাই সত্যি। এখন ডিসিশন তোমার হাতে, বলো তুমি যা বলবে তাই হবে। শ্রাবণী কোনো কথা বলে না, শুধু হাউ হাউ করে কাঁদতে থাকে। শতদ্রু আভাকে কাছে ডাকে, তারপর বলে, দেখ মা, আমার কথা তো শুনছে না, তুই বলে দেখ তোর মিস তোর মা হতে চায় কিনা। আভা গুটি গুটি পায়ে এগিয়ে এসে শ্রাবণীর হাত দুটো ধরে, তারপর কাঁদো কাঁদো স্বরে বলে, মিস, তুমি হবে না আমার মা? হ্যাঁ, হব তো। আমি আজ থেকেই তোমার মা, কেমন? আভার কপালে একটা চুমু খায় শ্রাবণ, তারপর আবার ওকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়। ডান হাতটা শতদ্রুর দিকে বাড়ায় সে, শতদ্রু শক্ত করে ধরে নেয় সে হাতটা। এই বাঁধন আর ছাড়ার নয়, এই বাঁধন আজীবনের বাঁধন, এই বাঁধন 7 জন্মের বাঁধন। এতক্ষণ আপনারা শুনছিলেন সুবর্ণ মজুমদারের গল্প বাঁধন। আজকে গল্প পাঠ এবং শতদ্রুর চরিত্রে ছিলাম আমি তুষার, শ্রাবণীর চরিত্রে রেনেসা, আভার চরিত্রে বর্ণিতা, নিহারিকা এবং রিমঝিমের চরিত্রে ইশিকা, ঝুম এবং অঞ্জলির চরিত্রে অনন্যা। পোস্টার ডিজাইন করেছে বৃষ্টি, ভিডিও এডিটিং এবং শব্দগ্রহণ অর্ঘ্য। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরো একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। টাটা।